প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে ঢাকা চিটাগাং হাইওয়ে সেটা 4 লেন হওয়ার পরে অলরেডি সেটা কনজেস্টেড এবং এটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য বা এক্সপ্রেসওয়ে করার জন্য, কেউ কেউ আবার বলে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার জন্য। সো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা চলছে এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট একটি প্রস্তাব নিয়ে তারা এগোচ্ছে, যেখানে হচ্ছে প্রায় ৭২,০০০ কোটি টাকার প্রকল্প এটা ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ের। এবং সেটা হচ্ছে যে বেশিরভাগ টাকাই এর মধ্যে আসলে ৭৭% সেটাই আসলে বিদেশি লোন তারা নিবে, এরকমের একটা প্রাথমিক প্রস্তাবনা, সেটা নিয়ে তারা সামনে অ্যাডভান্স হচ্ছে এবং মন্ত্রণালয়ে তারা প্রস্তাবনা জমা দিয়েছে। সো দর্শক, এই সংক্রান্ত একটি ডিটেইল রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। সাইফুদ্দিন, স্বাগতম আপনাকে। এই যে এটা রোডসের প্রপোজাল দিয়েছে মন্ত্রণালয়ে, তো আসলে এরপরে এটার প্রসেস কি হবে? এটা হচ্ছে আপনার রোডসের প্রপোজাল প্ল্যানিংয়ে পাঠানো হয়েছে। এটা হচ্ছে নীতিগত অনুমোদনের জন্য, প্রাথমিক প্রকল্প প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বিদেশি কোনো ডোনারের কাছে আমরা অর্থায়ন চাইবো, তার আগে এটা পরিকল্পনা কমিশনের অনুমোদন নিতে হয়। এই অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে পাঠানো হয়েছে। প্ল্যানিং থেকে অনুমোদন যদি পাই, পরে এটি ইআরডির মাধ্যমে আপনার ডোনারদের কাছে যাবে, প্রস্তাবনা যাবে। যদিও আমাদের অনেক ডোনার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করবে, কিন্তু যেহেতু এটা বড় প্রকল্প, এটা ৭১,৮০০ কোটি টাকা লাগবে। এটা হচ্ছে আপনার 6 লেনের প্রজেক্ট ঢাকা চিটাগাং। এই 6 লেনের প্রজেক্টটা ৫৫,০০০ কোটি টাকা হচ্ছে আপনার বিদেশি ঋণ নেওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে। যে কারণে এই ৫৫,০০০ কোটি টাকা সংগ্রহের জন্য ডোনারদের কাছে যে আমার আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে, তার প্রক্রিয়াটাই শুরু করলো। এটা আপনার ধরেন যে ৭২,০০০ কোটি টাকা আমরা যদি দেখি, এটা কি 6 লেন করবে? এটার জন্য কি এত বেশি টাকা প্রয়োজন? না, আমরা যখন গত এপ্রিলে যখন এই ধরনের আমরা একটা নিউজ করেছিলাম, আমি নিজে হচ্ছে সড়ক জনপথ অধিদপ্তরে গিয়ে তখন, এবং হচ্ছে ওই সময় হচ্ছে আমাদের সড়ক মন্ত্রী উনি সংসদে বলছিলেন এই রোডটা 10 লেনের হবে, কিন্তু এখন যে প্রপোজালটা পাঠালো ওটা দেখা যাচ্ছে 6 লেন, মানে সার্ভিস লেন সহ। যদিও বলা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস, মানে সব যানের জন্য এই 6 লেনে চলাচল করতে হবে না, সার্ভিস লেনে দিয়ে চলতে হবে। টোল থাকবে এখানে, একদম নিরবিচ্ছিন্নভাবে আপনি ঢাকা থেকে চিটাগাং যেতে পারবেন ওই নির্দিষ্ট লেনের মাধ্যমে। আর যেগুলো হচ্ছে স্লো ভেহিকেলস কিংবা লোকাল ভেহিকেলস, ওগুলো হচ্ছে সার্ভিস লেন ব্যবহার করতে পারবে, টোল ফ্রি রোড আর কি। সরকারের আরেকটা ডিভিশন তারা কিন্তু এটাকে, আপনি একটা রিপোর্ট করেছিলেন আগে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারা উপর দিয়ে চায়, এবং উপর দিয়ে করলে সেটার জায়গা আছে, মানে নতুন করে তো ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে না, যেহেতু ওই এক্সিস্টিং রাস্তার উপর দিয়েই করতে পারে। হ্যাঁ, এটা তখন হচ্ছে তারা যে ডিজাইনটা করছে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে, ওখানে প্রথমে তো বলা হচ্ছিল 10 লেন করবে, এখন ওরা এই জায়গা থেকে সরে এসে 6 লেন করবে। তার মানে ঢাকা চিটাগাং তো 4 লেন, এটা 6 লেন করলে কিছুটা সম্প্রসারণ হবে। এবং হচ্ছে পাশাপাশি আপনার সেতু বিভাগের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার যে প্রস্তাবটা, ওটাও মানে কার্যকর থাকবে আর কি, ওটাও বাস্তবায়ন করবে সরকার। ওটার জন্য ওরা ফিজিবিলিটি স্টাডিতে যাচ্ছে। এটা হচ্ছে খুব বেশি, একদম অনেক বেশি ল্যান্ড ভূমি অধিগ্রহণ না করে, মানে এখন তো হচ্ছে মাত্র হচ্ছে আপনার 6 লেন করবে, এখন তো 4 লেন আছে, তো এখানে 10 লেনের তুলনায় তো ভূমি অধিগ্রহণ অনেক কম লাগবে। এটা হচ্ছে সরকারের একটা, কিন্তু 6 লেন করলে তো এটা সামনে গিয়ে 10 বছর পরে সেটাও দেখা যাবে যে কনজেস্টেড হয়ে যাবে না। আবার এখানে হচ্ছে শহর এলাকার কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে মানে 6 লেন থেকে বেশি 10 লেন করবে। এবং হচ্ছে যেখানে বাজার, যেমন ধরেন আপনি মিরেশ্বরে বাজার, আবুতরাব বাজার কিংবা মদনপুর এখানকার, এইসব জায়গাতে হচ্ছে ওরা ফ্লাইওভার করবে, মানে ওটা বড় ফ্লাইওভার। সুতরাং বাজারগুলোতে এরকম 5-6 মানে 5-এর অধিক বাজার হচ্ছে তারা ফ্লাইওভার করবে, এবং হচ্ছে যাত্রাবাড়ি থেকে একদম মদনপুর পর্যন্ত পুরোটা হচ্ছে ফ্লাইওভার করবে। আবার চিটাগাংয়ের সলিমপুর থেকে একদম সাগরিকা পর্যন্ত ওটা পুরোটা ফ্লাইওভার করবে। ওখানে হচ্ছে যাতে শহর এলাকায় যেত, ওটা 6 লেন থেকে একটু বেশি থাকবে। এই যে এটা যেটা বললেন যে রোডসের এই প্রস্তাবটা, এটা যদি প্ল্যানিং কমিশন নীতিগত অনুমোদন দেয়, তারপরে ইআরডি যাবে, ইআরডি সেটা ফরেন ফান্ড এটার জন্য খুঁজবে তারা।
তো একই সাথে যদি এই যে সেতু বিভাগ যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে চায়, তো যদি এটারে গো অ্যাহেড দেয় প্ল্যানিং কমিশন অ্যান্ড ইআরডি সেটা নিয়ে কাজ শুরু করে, তাইলে কি ওই প্রস্তাবের আর কোনো ভূমিকা থাকবে? আমরা সেতু যেমন কালকে বিভাগের? কথা বলছিলাম হচ্ছে প্ল্যানিং কমিশনের সাথে যদি প্রস্তাবটা তাদের কাছে গেল, তারা কি ভাবতেছে, তো তারা একটা পর্যালোচনা সভা ডাকবে, এখনো এই মাসের মধ্যে ওটা করবে। ওদের প্রস্তাব হচ্ছে আমরা প্রথম, যেহেতু এটা বড় প্রকল্প, মানে বড় প্রকল্প হতে এবং অনেক বেশি টাকা লাগবে, যে কারণে হচ্ছে আমরা পিপিপিতে করা যায় কিনা এটা তারা হচ্ছে প্রথমত একটু যাচাই করতে চাচ্ছে। আমাদের আপনি জানেন ঢাকা এলিভেটেড যেটা পিপিপি প্রজেক্ট, ওটা কিন্তু অনেক মানে এখনো মানে সফলতা পাচ্ছে, এবং যে পরিমাণ গাড়ি চলার কথা ছিল তার থেকে বেশি চলতেছে, এবং হচ্ছে বিনিয়োগকারীরাও খুব এটা আশাবাদী, এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে। সুতরাং এই সফলতাটা নিয়ে ঢাকা চিটাগংয়ে তো আমাদের আপনার মানে আমাদের পরিবহনটা তো এখন পার ডে যদি আপনার 30,000 চলে, আপনার 66,000 হবে হচ্ছে আপনার 30 সালের মধ্যে, 40,000 হচ্ছে এটা দ্বিগুণ হয়ে যাবে। মানে তো সুতরাং সম্ভাবনা আছে পিভিপিতে করলে এটা লাভজনক হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা পিভিপিতে এখনো প্রজেক্ট ওয়েবে আনতে পারতেছি না। আমরা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট তৈরি করা, বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা, এটা যে লাভজনক একটা প্রজেক্ট হবে, ওই জায়গাটা আমাদের একটা মনে ঘাটতি আছে। এটা প্ল্যান কমিশন কালকে বলতেছিল। এই যে আপনার যেটা এই প্রকল্পটা যদি নিয়ে এগোয়, তো এখানে আপনি বলছিলেন যে টোল হবে, সো টোল কি পরিমাণ হবে, এরকম কি কোনো কিছু না, আছে এই এটা প্রস্তাবে? তো অনেক পরের বিষয়, মানে এখনো তো টোলের বিষয়ে বাট টোল থাকবে টোল সেটা? থাকবে, এটা হচ্ছে মানে সবার জন্য, মানে আপনি ইচ্ছে করলে টোল রোড ইউজ করতে পারেন, আর যদি আপনি মনে করেন আমি টোল দিব না, আপনার জন্য ওই ব্যবস্থা থাকবে, আচ্ছা সার্ভিস আচ্ছা, রোডটা। ওকে। আর একটা কথা আমি মানে এখানে বলা দরকার, সেতু বিভাগের যে প্রস্তাবটা আছে এলিভেটেড, মানে আমাদের এক্সপার্টরা যাতে, আমাদের যাদের সাথে আমরা কথা বলছিলাম, সবাই চাচ্ছে হচ্ছে একটা নির্বিচ্ছিন্ন, মানে আপনার সবাই মানে এক্সপার্টদের বক্তব্য হচ্ছে, মানে আপনি বড় রাস্তা যদি করতে চান, এই ধরনের আমাদের যে দুইটা বড় শহর এবং আমাদের লাইফ লাইন যেটা বলে ঢাকা এবং চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, হ্যাঁ, ইকোনমিক শহর, লাইফ লাইন তো আমাদের। ওখানে হচ্ছে একদম নিরবিচ্ছিন্ন করতে হবে। নিচে গেলে দেখা যাচ্ছে এখানে আন্দোলন হয়, কিংবা হচ্ছে এই আপনার ফেনীর বন্যাতে দেখা গেল 3 বছর আগে হ্যাঁ, ওখানে 11 দিন বন্ধ ছিল। আপনি এবং হচ্ছে আমাদের ক্লাইমেট এই সমস্যাগুলো থাকবে এবং বাড়বে। আপনি কোনো অবস্থায় মানে আপনার নিচে রাস্তা করে মানে এটা সবসময় একদম বাধাহীন করতে পারবেন না। যে কারণে এক্সপার্টরা সবসময় জোর দিচ্ছে এখানে। আমরা এই প্রজেক্ট নিয়ে মানে বুয়েট সহ অনেকগুলো এক্সপার্টের সাথে কথা বললাম, ওরা বলতে চাচ্ছে অবশ্যই এলিভেটেড করা উচিত, মানে এটা তো সম্প্রসারণ করতে হবে, এখন যেটা আছে এটা তার বাদ দিবে না। পাশাপাশি এক্সপ্রেসওয়ে যেটা মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওটারও তারা খুবই আগ্রহী এবং ওটা তারা জোর দিচ্ছে এটা যাতে করে সরকার, কারণ নতবা হচ্ছে আমাদের অর্থনীতিটাকে ভবিষ্যতে এটা আসলে মানে আমাদের জন্য খুব চাপ তৈরি করবে, একটু ঝুঁকি থেকে যায়। আপনার এই যে ধরেন 55-56 হাজার কোটি টাকা বিদেশি অর্থায়ন তারা খুঁজবে এই প্রকল্পের জন্য, সো অলরেডি তো বাংলাদেশের ধরেন যে বৈদেশিক ঋণের অবস্থা বেশ, যদিও এখনো ঝুঁকিপূর্ণ না আইএমএফ এর যে গাইডলাইন সেই অনুযায়ী, বাট মধ্যম পর্যায়ে আমরা আছি। তো এটা কি আসলে আমাদের বাংলাদেশের বা সরকারের এই যে ঋণ ব্যবস্থাপনা, এটা পরিশোধ, সেগুলোতে চাপ তৈরি করতে পারে? এখানে তো প্রথম কথা বলে রাখি হচ্ছে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তো ওরা দিতে রাজি, মানে পাশাপাশি এআইবির সাথে কথা বলছে রোস, কিংবা জাপানও দিতে আগ্রহী, আবার পাশাপাশি পিপিপিতেও আমরা যাচ্ছি। মোট কথা হচ্ছে এখন আমাদের অবকাঠামোর জন্য তো এই ধরনের প্রজেক্ট আসলে তো খুবই লাভজনক প্রজেক্ট। আপনি একটু পিপিপিতে করলে যেমন লাভজনক, আর বৈদেশিক ঋণ আমাদের এখন যে পরিমাণের বৈদেশিক ঋণ, হ্যাঁ বৈদেশিক ঋণ আমরা কিন্তু মানে গত 2 বছর যদি ধরেন আপনি এই সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকার এবং এই সরকারের আমলে অনেক বড় মেগা প্রকল্প নিয়ে নেয় আমরা, অনেকগুলো পাইপলাইন থাকার পরেও তো মানে এই সরকারের মেগা প্রকল্প নেয়নি। তো এই প্রকল্পটা এই কিছু প্রকল্প আপনি নিতে হবে, এবং হচ্ছে এই চাপটা কিছু সহনীয়। আপনি যেটা বললেন এখনো পর্যন্ত আমাদের ঋণটা এখনো সহনীয়, মানে আমরা অত ঝুঁকিতে যাই নাই। তো সুতরাং যেহেতু এই গত কয়েক বছর যেহেতু আমরা বড় মেগা প্রকল্পে জানি, এই প্রকল্পগুলো তো আমাদের যেতে হবে, কারণ এটা তো হচ্ছে মানে এই ধরনের প্রজেক্টগুলো করতে হবে, এটা অর্থনীতির জন্য বিকজ এটার আসলে আউটপুট আছে। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে করব। পিপিপিতে করলে আমার ঋণের চাপটা থাকবে না। এক্সপার্টরা বলতেছে পিপিপিতে করলে আমার অনেকগুলো লাভ থাকে। আপনার হচ্ছে পিপিপিতে করলে মেনটেনেন্স করতে হয় না আমাদেরকে, যারা বিনিয়োগকারী তারাই 30 বছর ধরে মেনটেনেন্স করবে, ওটা আমাদের জন্য বাড়তি খরচ দিতে হবে না কিংবা ইয়ে করতে হবে না। কিন্তু আপনার লোন দিয়ে করলে এটা আবার সরকারকেই বহন করতে হয়, মেনটেনেন্স করা, ইয়ে করা, তো আবার ঋণের ঝুঁকিটাও থাকে। পিপিপিতে করলে আবার ঋণের ঝুঁকিটা আমাদের কম থাকে, যেহেতু আমরা ওরা 30 বছর কিংবা 25 বছর কিংবা একটা সময় পর্যন্ত ওরা টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান,
আর যদি আপনার ঋণের প্রজেক্ট হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ঋণটা তো আমাদেরকে পরিশোধই করতে হবে। আপনি জানেন আমাদের ঋণ এখন হচ্ছে গড়ে হচ্ছে প্রতি মানে 30 সাল পর্যন্ত দেখা যাচ্ছে 5 বিলিয়ন করে করতে হবে, 26 বিলিয়ন। আমরা 5 বছর দেখলাম 26 বিলিয়ন পরিশোধের আমাদের একটা চাপ আছে। তো সুতরাং হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই মডেলটা হচ্ছে এখন বিশ্বে খুব জনপ্রিয় একটা মডেল, কিন্তু আমাদের দেশে এটা এখন আমরা সফল হতে পারি নাই। রাইট। আপনারা এই যে যদি এটা করে, এই যে যেটা এক্সপ্রেস রোড এবং উইথ সার্ভিস রোড যেটা বলছেন আপনি, তো এখানে কি ঢাকা টু চিটং তাহলে মানুষের যাতায়াতে আপনার সময় কেমন কমবে এখনকার তুলনায়? আপনার সময় তো কমবে, তার থেকে বড় বিষয় হচ্ছে মানে আমরা যদি পণ্যের উপরে জোর দিই, ইয়েতে আমাদের প্ল্যান কমিশন যেটা বলতে চাচ্ছিল সমন্বয়টা একটু দরকার এখন। আমরা যদি এটা মানে আপনার অর্থনৈতিক বন্দর কেন্দ্রিক যে অর্থনৈতিক যে চালিকা শক্তি ঢাকা চিটাগং রোডটা এখন হচ্ছে, আপনি যদি সড়কটাকে চাপ কমাতে চান সেক্ষেত্রে রেলের উপরে কন্টেনার পরিবহনের উপরে একটু জোর দিতে হবে। যেখানে রেল ঢাকা চিটাগং রেল করিডোরটাকে ওরা মানে প্ল্যান কমিশন চাচ্ছে এটাকে একটু এস্টাবলিশ করা, আরো ইয়ে করা। আমাদের এখন ব্রড গেজ নাই, তারপরে আমাদের আইসিডি নির্মাণ হওয়ার কথা, এডিবির অর্থায়নে ওখানে এখন আমরা যেতে পারি নাই ধীরাশ্রমে। তো এই জায়গাগুলো যদি আমরা করে রোড উপরে চাপ কমবে। আর যে কথাটা বললেন আপনি, গতি তো অবশ্যই আপনার কমবে। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া সম্ভব। এটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে আপনার পণ্যটা কিংবা আমরা যাত্রী এদের কি প্রস্তাবনার মধ্যে এরকম কোনো বিষয় আছে যে গতি কমবে? ওটা তো অবশ্যই ডিটেলস ওদের মধ্যে আছে, কিন্তু আমরা যে পিডিপিটা পেলাম ওখানে শুধু বলা হচ্ছে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনি ঢাকা থেকে চিটং যেতে পারবেন। মানে প্রাকৃতিক কারণ যদি কোনো বন্যা কিংবা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে একদম আপনি মানে অ্যাক্সেস কন্ট্রোল রোড থাকবে। ওই রোডটা হচ্ছে আপনি ডেডিকেটেডলি এক্সপ্রেসওয়ে আপনি একদম ঢাকা থেকে চিটগং কোনো রকম বাধাহীনভাবে মানে যেতে পারবেন। সেক্ষেত্রে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে চিটং যাওয়া কোনো সমস্যা মানে কোনো কঠিন বিষয় না। এখন কত সময় লাগে? এখন তো যেহেতু আমার বাড়ি চিটগং আমি জানি যেটা হচ্ছে 6 ঘন্টা তো লাগে, 5-6 ঘন্টা তো অবশ্যই লাগে। আর কোনো সময় জ্যাম থাকলে আরো বেশি লাগে, কারণ এখানে এই রাস্তার উপরে পরিবহনের চাপ সবসময় থাকে, যেহেতু 4 লেন মানে গাড়ির গতি কম থাকে। সেক্ষেত্রে 6-7 ঘন্টা ঈদের সময় কিংবা বৃহস্পতিবার কিংবা রবিবার দেখা যাচ্ছে আপনার 7 ঘন্টা 8 ঘন্টাও লাগে। বিষয় হচ্ছে রাস্তার যদি খালি থাকে ওটা আমরা 4 ঘন্টা 5 ঘন্টা যেতে পারি। ওকে সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম সাইফুদ্দিন সাইফের সঙ্গে ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ে যে প্রকল্প নিয়ে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট প্ল্যানিং কমিশনে জমা দিয়েছে এবং সেটা নিয়ে সামনে কি হবে এবং এই প্রকল্পের যে মেইন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে আমাদের এই বিশ্লেষণ শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।